নমস্কার বন্ধুরা, ফুলকপির ডাঁটা যদি একবার এইভাবে রান্না করে খান, ফুলকপি কিনে এনে ডাঁটা আর কোনোদিনও ফেলে দেবেন না। মনে হবে ফুলকপি রান্না করার আগে ডাঁটাটাই রান্না করে খেয়ে নিই। আজ আপনাদের সাথে ফুলকপির ডাঁটা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। যারা আগে কখনো ফুলকপির ডাঁটা রান্না করে খাননি, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। এখানে আমি দুটো ফুলকপির ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটাগুলোকে বড় যে ডাঁটিটা ছিল তার থেকে এরকম ভাবে আলাদা করে নিয়েছি, আর বড় যে মাঝখানে শক্ত অংশটা সেটাকে ফেলে দিয়েছি। এরপর দেখুন ফুলকপির ডাঁটাগুলো এইভাবে কেটে নিচ্ছি। ফুলকপির ডাঁটার ওপরে এরকম আঁশযুক্ত অংশ আছে, তারপরে পাতলা খোসা আছে, সেগুলোকে বাদ দিয়ে নিতে হবে। একটা ছুরির সাহায্যে ডাঁটার এই যে খোসাগুলো এগুলোকে ফেলে নিচ্ছি। আর সাইডে যে পাতার অংশগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু বাদ দিয়ে শুধুমাত্র ডাঁটাটাই রেসিপিতে ব্যবহার করব। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত ডাঁটাগুলোকেই দেখুন সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি। যেগুলো একটু মোটা ডাঁটা সেগুলোকে মাঝ বরাবর এক ফালি করে কেটে নিয়েছি, আর যেগুলো পাতলা বা সরু ডাঁটা সেগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এইরকম ভাবে নিজেদের পছন্দ অনুযায়ী ডাঁটাগুলোকে সুন্দর করে পিস করে কেটে নেবেন। এখন ডাঁটাগুলোকে আরো একবার পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফুলকপির ডাঁটাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ডাঁটার এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো। চলে যাব ওভেনের কাছে। দেখুন ওভেনে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। লবণ দিলে ডাঁটাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখন জলের মধ্যে আমি ডাঁটাগুলোকে দিয়ে দেব, আর এই ফুলকপির ডাঁটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। তো খুব ভালো করে আমি ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকার দিয়ে একটা হুইসেল দিয়ে নিতে পারেন। আমি এরকম একটা পাত্রে জল দিয়ে তারপরে সেদ্ধ করে নিচ্ছি। এরকম মোটামুটি আমি 15 থেকে 20 মিনিটের মতো ডাঁটাগুলোকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। 15-20 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। দেখুন ডাঁটাগুলো কিন্তু এখন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তবে এমন ভাবেই সেদ্ধ করতে হবে যাতে ডাঁটাগুলো গলে না যায়, এরকম গোটা গোটা থাকবে, তবে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আবারও বলছি বন্ধুরা, এই ফুলকপির ডাঁটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। হাতে যদি সময় একদম কম থাকে তাহলে আপনারা প্রেসার কুকারে একটা বা দুটোর মতো হুইসেল দিয়ে সেদ্ধ করে নেবেন। এদিকে বন্ধুরা ডাঁটাগুলোকে আমি একটা এরকম ঝাঁঝরি থালার মধ্যে নামিয়ে নিলাম, জল ঝরিয়ে নেব। এটাকে এখন সাইডে সরিয়ে রাখবো। এরপর নিয়েছি একটা বেগুন। আপনারা ছোট সাইজের বেগুন নিতে পারেন, তবে আমার কাছে যেহেতু এরকম একটু বড় সাইজের বেগুন ছিল সেজন্য এর থেকে অর্ধেকটা বেগুন আমি রেসিপিতে ব্যবহার করব। দেখুন এই যে অর্ধেকটা রয়েছে এটাকেই লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতিতে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। এদিকে দেখুন বেগুনগুলোকে ঠিক এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এখন একটা পাত্রে তুলে রাখবো। আর লাগবে আলু। আমি এরকম একটা মিডিয়াম সাইজের আলুর খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, আর বেগুনের মতো করেই কিন্তু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন ঠিক এইরকম ভাবে। বন্ধুরা, আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আলুটাকেও বেশ লম্বা করে কেটে নিয়েছি, সাইডে সরিয়ে রেখেছি। এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা সাদা জিরে, আর দিয়েছি সামান্য একটু রাঁধুনি। এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি রাঁধুনি, আর 1 চা চামচ দিয়েছি গোটা জিরে। গোটা মশলাটা ড্রাই রোস্ট করে নিলাম। বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি গোটা মশলাটাকে। এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। ভাজা মশলাটাকে সাইডে সরিয়ে রেখেছি। এখন আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে সামান্য দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে তেলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবার দরকার নেই। এমনিতেই বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়,
তো আমি এইভাবে মোটামুটি ৩ থেকে ৪ মিনিটের মতো হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখুন বেগুনের গায়ে সুন্দর একটা ভাজা রং ধরেছে। এখন এই ভেজে নেওয়া বেগুনগুলোকে তুলে রাখবো একটা পাত্রে। ভাজা বেগুনগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। রান্নাটা করার জন্য একটা মসলা তৈরি করে নিতে হবে। সেজন্য নিয়েছি মিক্সির জার। তার মধ্যে ঝাল অনুযায়ী দিয়ে দিলাম ৪ টে কাঁচা লঙ্কা, হাফ চা চামচ দিয়েছি গোটা জিরে আর ১ চা চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে। সামান্য একটু লবণ দিলাম যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। আর হাফ ইঞ্চি মতো আদা একদম ছোট, ছোট করে টুকরো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন মসলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলে বেটেও কিন্তু মসলাটা তৈরি করে নিতে পারেন। এখন মসলার জারটাকে সাইডে সরিয়ে রাখবো। ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। বেগুন ভাজা কড়াইটাই ওভেনে আবারও বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম সামান্য গোটা কালো জিরে। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে একটু নেড়ে-চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে ওই মোটামুটি মিনিট খানেক বা ২ মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন আলুটা সুন্দর করে ভাজা, ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মসলা। মসলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মসলার মধ্যে যে অতিরিক্ত জলজলে ভাবটা রয়েছে সেটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত আর তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন মসলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটা। ডাঁটাগুলোকে মসলার সাথে বেশ কিছুক্ষণ ধরে এভাবেই কষিয়ে নেব। তো খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে রান্না করে নেব কিছুক্ষণ। আর ফুলকপির ডাঁটাগুলো যেহেতু আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে সেজন্য সেদ্ধ হওয়ার তো আর কোনো ব্যাপার নেই। মোটামুটি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মসলার সাথে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিতে পারেন। তবে আমি কিন্তু একেবারেই কিন্তু রেসিপিতে ঝোল রাখবো না। যাতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেই হিসাবে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। গ্যাসের ওভেনে রান্নাটা হতে থাকুক আর এদিকে দেখুন মসলাটা গুঁড়ো করে নেব। যে ড্রাই রোস্ট করে নেওয়া মসলাটাকে রেখে দিয়েছিলাম সেটাকে এখন একটা হামানদিস্তার মধ্যে নিয়েছি। একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে শিলে দিয়েও কিন্তু মসলাটা গুঁড়ো করে নিতে পারেন। দেখুন হামানদিস্তাতেই একদম সুন্দর করে ভাজা মসলাটা গুঁড়ো করে নিলাম, সাইডে সরিয়ে রাখলাম। আবারও ওভেনের কাছে চলে এসেছি, কড়াইয়ের ঢাকাটা খুলে নিয়েছি। ঝোলটা অনেকটাই কিন্তু টেনে এসেছে, আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা বেগুনগুলোকে কড়াইতে দিয়ে দিলাম আর বেগুনগুলো ভাজতে ভাজতেই যেহেতু মোটামুটি 60 থেকে 70% এর মতো সেদ্ধ হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি কিন্তু বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। আরো ২ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। বেগুনগুলো এখন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও বেশ সুন্দর গা-মাখা তৈরি হয়েছে। এইভাবে রেসিপিটা তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগবে। এই রেসিপিতে খুব বেশি ঝোল হলে আমার মনে হয় খেতে অতটা বেশি ভালো লাগবে না। তো যাই হোক এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা মসলার গুঁড়ো। ভাজা মসলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা কিন্তু আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই ডাঁটা চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে। এইভাবে যদি একবার বাড়িতে ফুলকপির ডাঁটার চচ্চড়ি রান্না করেন আর কোনোদিনও ফুলকপির ডাঁটা ফেলে দেবেন না। এদিকে আমি ডাঁটা চচ্চড়িটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।